বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে। আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে। শেখ হাসিনার সরকার নেই, এখন সব যুক্তি এলোমেলো নড়বে। আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও, নাহলে খবর আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর একাংশের সাথে কিছু উচ্চতর কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন। সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। প্রিয় দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। তো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মধ্যে ভিতরে অনেক কিছু ঘুরে যাচ্ছে, আমরা কিন্তু এখনো কেউ টের পাচ্ছি না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন। 5 আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য, পদত্যাগ করতে বাধ্য করার জন্য কত না কিছু করা হয়েছে। শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেননি এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণও করতে পারেনি। এখন না পেরে শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানও করা হয়েছে অনেকবার। শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকেও নামিয়ে ফেলা হয়েছিল। তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিল একমাত্র শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানের জন্য। তিনি যাতে অপমান বোধ করে তিনি যাতে পদত্যাগ করেন, সেটা তো তিনি কিন্তু পদত্যাগ করেননি এবং ওনাকে পরাস্ত করতে পারেনি, বরং তাদের মুখে চুনকালি হয়েছে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। এই গত একদিন আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর এক অংশের সাথে কিছু উচ্চতর কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেই বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছিল, সেই বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছিল না। এখন কেন ছিল না, কি জন্য ছিল না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বৈঠক করেছে, সেটাই হচ্ছে বড় বিষয়। আগামীতে হয়তো বাংলাদেশে বড় কিছু ঘটতে পারে, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে, বা ওনাদের কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে, কারণ তিনি রাষ্ট্রের এখন প্রধান রাষ্ট্রপতি। তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে ওনার কনসার্ন হওয়া অনেক বেশি প্রয়োজন। তাই হয়তো বা ওনাদের গুরুত্বপূর্ণ কিছু বৈঠকের মাধ্যমে ওনারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি বলতে পারছি না আগামীতে হয়তো সেনা শাসন আসবে সেই সিদ্ধান্ত নিচ্ছে, বা অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো বা সেনা কি হবে সেই সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমি ফলাভাবে বলতে পারবো না। কিন্তু ওনাদের বৈঠক হয়েছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আগে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে নজরবন্দি, গৃহবন্দী করে রাখা হয়েছিল, এখন ডক্টর ইউনূস চাইলেও পাচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার মোটামুটি যে সকল কাজ সেগুলো তিনি করতে পারছেন, তারপরও ওনাকে নজরদারিতে রাখা হয়েছে উনি কি করছেন, কার সাথে বৈঠক করছেন, কিন্তু তবুও লাভ হচ্ছে না। সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন, এবং ওনার যা যা করা প্রয়োজন রাষ্ট্রের জন্য তিনি তাই করছেন। কারণ তিনি ভালো করেই জানেন আগামীতে নির্বাচনকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা হতে পারে। হয়তোবা নির্বাচন নাও হতে পারে, এবং নির্বাচনের দিনও এমন সহিংসতা হতে পারে, হয়তোবা নির্বাচন একেবারে বানচাল হয়ে যেতে পারে, আর দেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময় গৃহযুদ্ধ লাগতে পারে। তাই পরবর্তীতে কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিবে সেই বিষয়ে ওনারা আলোচনা করতে পারেন। এটা হতে পারে, এটা আমি ফলাভাবে কোনো কিছুই বলতে পারবো না।
অনেক কিছুই বাংলাদেশের সম্ভব, অনেক কিছুই হতে পারে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন দেশের পরিস্থিতি 5 আগস্টের পরে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তিনি চাইলে তখন জরুরি অবস্থা জারি করতে পারতেন, কিন্তু তিনি জরুরি অবস্থা জারি করে কি লাভ হবে? কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছিল না দেশে জরুরি অবস্থা জারি হোক। তাই এখন সেনাবাহিনীর একটা অংশ যদি দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়, তখন যদি তারা চাই সেনা শাসন জারি হোক, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সিন্ডিকেট করে হয়তো বা সেনা শাসন জারি করতেও পারে, জরুরি অবস্থা জারি করতেও পারে। রাষ্ট্রপতি যদি তার প্ল্যানিং অনুযায়ী খেলাটা খেলতে পারে সেটা তো ভালোই, আর যদি কোনো প্ল্যানিং না থাকে রাষ্ট্রপতিকেই খেলে দেয় তাহলে তো কিছু করার নেই। কারণ বাংলাদেশের রাজনীতি এখন খেলার উপর আছে, যার থেকে যে বেশি ভালো খেলতে পারে সেই ক্ষমতা টিকে থাকতে পারে। রাষ্ট্রপতি ভালো খেলতে পারছে বিদায় 15-16 মাস এখনো রাষ্ট্রপতি তার পদে বহাল আছে। আগামীতে যদি আরো ভালো খেলতে পারে তাহলে আওয়ামী লীগেরও খুব ভালো সময় আসতে পারে। যদি ভালো খেলতে আগামীতে না পারে রাষ্ট্রপতি, উল্টা রাষ্ট্রপতিকে খেলে দেয়, তাহলে রাষ্ট্রপতিও মাইনাস আওয়ামী লীগেরও ফিরে আসে একটু সময় লাগবে। তাই যার খেলা যত ভালো তার ফিরে আসার সুযোগ তত বেশি। সেই কারণে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তাদের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে। এরকম আরো অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু এই বৈঠকটা খুবই বেশি গুরুত্ব বহন করে, কারণ নির্বাচন তফসিল হওয়ার আগ সময়, কারণ নির্বাচন আর বেশি সময় নেই। হঠাৎ করে এই বৈঠকটা কেন হলো? সকলের মনে জল্পনা কল্পনা, আমার মনে প্রশ্ন, অনেক প্রশ্ন মনের মধ্যে আছে, সেটার উত্তর আমি নিজে দিতে পারবো না, একমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দিতে পারবেন, এবং যে সকল সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে তারাই দিতে পারবে। আর কি আলোচনা হয়েছে সে জায়গায় আমি ছিলাম না, সে কারণে অ্যাকুরেট ভাবে আমি বলতে পারবো না, জাস্ট ধারণা করতে পারবো। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আগামী 3-4 মাসে বাংলাদেশে কি ঘটে, বা এই 1 মাসে বা ডিসেম্বর মাসে কি ঘটে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাদের বৈঠক কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে। এটা আরো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনিই হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে, সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে, মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না? কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না যেই সমর্থন, যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে? তাহলে কারা তার বাধা? তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা, যেই সমস্যার কারণে, এ নিয়ে আগেও আলাপ করেছি, যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো 237টি আসনে বিএনপি, তখনও তারেক রহমান 1টি আসনে মনোনয়ন নিলেন, আর 3টি আসনে তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগশয্যায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া, যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, এমনকি 5ই আগস্টের পর থেকেও, তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে 3টি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য 1টি আসন রাখলেন, তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে, না দেশের ভেতরে, নেতা কর্মী সমর্থকদের ভেতরে, না বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন, তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে। তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তার পেছনে আমেরিকা যুক্তরাজ্য, ইউরোপ আমেরিকা কিংবা পাশের দেশ ভারত, যার সমর্থন বাংলাদেশে সরকারের পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার যে কোনো সমর্থন নাই, কোনো সম্পর্ক নাই, সেটা তখনও পরিষ্কার হয়েছিল। এটা আরো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। দেখেন, আমেরিকা যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে 1/11 সরকার 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময়কার যে রাষ্ট্রদূতেরা 2001 সালে খালেদা জিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মানে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন, হ্যারিকে থমাস, বিউটেনিস, গীতা পাসি, পরে জেমস এফ মরিয়ার্টি এলেন 2008-এ, এরা প্রত্যেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে, এবং বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের
তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। সেসব অনুরোধ কিন্তু উইকিলিক্স যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে। 2008 সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা 212 এবং প্রেসিডেন্টের ঘোষণা 7750 এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে, সে সঙ্গে দারিদ্র্যকে বাড়িয়ে তুলেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগীদের দায়ী করা যেতে পারে। সে কারণেই মরিয়ার্টির পরামর্শ ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে যাতে 212 ধারার প্রয়োগ করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ করে। 2008 সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন। 2008 সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র তখন যুক্তরাজ্যকেও সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তারেক কুখ্যাত এবং দুর্নীতিপ্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক। এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের শাসনামলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায় যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি হরকাতুল জিহাদের মতো জঙ্গি সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক রহমান ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়, যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার 2004 সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে নাই। ঠিক তেমনি 2005 সালের 17ই আগস্ট সারা দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি বাংলা ভাই এক জঙ্গি সংগঠনের উদ্ভব ঘটে তারেক রহমানের আমলে। সেই বাংলা ভাইয়ের জেএমবির তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে ঠিক আছে, কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে এই ব্যক্তি তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট বা স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো সুযোগ না পান। যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাথায় রেখে সেই সাবধানবাণীর কথা মাথায় রেখে এখন পর্যন্ত তারেক রহমানকে কোনো পাসপোর্ট বা নাগরিকত্ব দিতে পারে নাই। কাজে তারেক রহমান একবার বাংলাদেশে গেলে তিনি যেমন আর কোনোভাবেই যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। কাজে এহেন তারেক রহমানকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দেবে, সমর্থন দিয়ে আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বানাতে সম্মত হবে, সেই বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুতেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। এত বড় ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বিএনপির নানা অংশে কথা বলেছে, যেখানে তারা খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দ এখন যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন সেভাবেই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়ে বারবার আলাপ হয়েছে। কিন্তু খালেদা জিয়া যে এতটা দুর্বল হয়ে পড়েছেন, এতটা কাবু হয়ে পড়েছেন যে তার পক্ষে আসলে আর কোনো দায়িত্ব নেওয়া সম্ভব না, সেই বিষয়টা ওই আলোচনায় তারা মাথায় রাখছিলেন না। আর বিএনপিতে সত্যিই কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পুত্র গিয়ে যদি দায়িত্ব নিতে না পারে তাহলে কি বিএনপি দলটাই আদৌ থাকবে? আর ভারতের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই উঠছে না। কারণ দেখেন, ভারতের সঙ্গে ভয়াবহ অবিশ্বাসের সূচনা হয় বিএনপির 10 ট্রাক অস্ত্রের মাধ্যমে। এই 10 ট্রাক অস্ত্র মামলা হচ্ছে 2004 সালের 1 এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে এসে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র এসে ভেড়ে এবং বাংলাদেশে আটক। পৃথিবীর মধ্যেই কোনো দেশে আটক বড় ধরনের অস্ত্র চালানের মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম, এবং এটা বাংলাদেশের ইতিহাসে একদম সর্ববৃহৎ অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল। এবং সেই অস্ত্র আর গোলা বারুদ ভারত মনে করে, ভারতের গোয়েন্দা সূত্র বলে যে এই তারেক রহমান এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাদের যোগসাজশে চীন থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তানও এর সঙ্গে জড়িত ছিল, এবং চীন পাকিস্তানের যোগসাজশে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল
ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে এই অস্ত্র সরবরাহ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য। কাজেই ভারত বাংলাদেশের একটি নির্বাচিত সরকার, বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মানে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান, তার ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারা মিলে অস্ত্র নিয়ে আসছে ভারতে যুদ্ধ বাঁধানোর জন্য। এই বিষয়টি ফলে বিএনপির সঙ্গে ভারতের বিশ্বাসের সম্পর্ক এতটা চুরমার হয়ে যায় যে নিশ্চয়ই মনে থাকবে যে এমনকি ১১ সরকার আনবার পেছনে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন। ভারত সে সময় মনমোহন সিং বাংলাদেশে একটা মানে দুর্নীতি বিরোধী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে খুবই স্বাগত জানিয়েছিলেন। মইনুল আহমেদ প্রায়শই ভারত সফর করতেন। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকার আশীর্বাদ নিয়ে নোবেল পুরস্কার পাওয়ার ৫ মাসের মধ্যে ১১ সরকার গঠিত হওয়া মাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশে এসে নামলেন, নামার আগে তিনি কিন্তু ভারতে মনমোহন সিং এর সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে ঘোষণা দিলেন যে বাংলাদেশে তিনি রাজনীতিতে যোগ দিতে চান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান, কারণ এমন নতুন রাজনীতি করতে হবে যে রাজনীতিতে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দকে এখন গ্রেফতার করতে হবে, তাদের বিচার করতে হবে এবং নতুন করে রাজনীতির সূচনা করতে হবে। কাজেই ওই একই সূত্র মাথায় রাখলে ভারত, আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য এদের যদি সমর্থন তারেক রহমান না পান, বিএনপির শীর্ষ নেতৃত্ব না পায়, তাহলে বিএনপি আসলে কিভাবে হিসাব করছে যে সে ক্ষমতায় যেতে পারবে, দলটি ক্ষমতায় যেতে পারবে এবং সেই দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন। তারেক রহমান তাই একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে মূলত যা এত বছর করছিলেন তাই করে আসছেন। ভার্চুয়াল স্ক্রিনের সামনে বসে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে, গুরুত্বপূর্ণ দলের দায়িত্ব নিতে হলে কিংবা দেশের দায়িত্ব নিতে হলে তার যে কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা দরকার, সেটা তার পক্ষে সৃষ্টি করা অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্নীতি হিসেবে চিহ্নিত হওয়ায় এখন তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই 15 মাসেও এই গুরুত্বটুকু দিতে পারেনি যে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে ওই কালো তালিকা থেকে তারেক রহমান সরবেন। মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে এফবিআইও তদন্ত করেছে। সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে এফবিআই এর তদন্ত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। কাজেই কোন কর্মকর্তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম ব্ল্যাকলিস্ট থেকে সরাবেন? এহেন তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময়ের জন্য থাকবার অনুমোদন দেওয়া হয়েছে, সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো ভরসা তারেক রহমান পাচ্ছেন না। কারণ তিনি জানেন, তার মা জানেন, বিএনপির নেতৃত্ব জানে যে আমেরিকা, ভারত এদের গ্রিন সিগন্যাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন। তারেক রহমান কোনো তরফ থেকে কোনো ভরসা পাচ্ছেন না। আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে, যার কারণে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর কথা ভুটানে, সেটা আটকে গেছে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরে। থাইল্যান্ডের পণ্য যেটা বাংলাদেশের বন্দর হয়ে সড়ক পথে ভুটানে যাবার কথা, সেটা ভারতের সীমানায় বাংলাদেশ প্রান্তে আটকে গেছে। ভারত অনুমতি দিচ্ছে না। তো কেন দিচ্ছে না সেই তথ্য বলছি। তার আগে খবরটা হলো এই, ভারত শেষ পর্যন্ত অনুমতি দেবে কিনা সেটাও কেউ নিশ্চিত করতে পারছে না। থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড গত 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিং এর জন্য ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি এবং শ্যাম্পু সহ 6 ধরনের পণ্য কন্টেনারে পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে রওনা দেওয়া চালানটি 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায়। তারপর চট্টগ্রাম থেকে সেটা যাওয়ার কথা হচ্ছে ওই পাটগ্রাম, লালমনিরহাটের পাটগ্রাম দিয়ে ভারত হয়ে ভুটানে। 2023 সালের 22 মার্চ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এর 1 বছর পর 2024 সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর এবং সড়ক পথ এবং ভারতের সড়ক পথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে 2টি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো হবে। এই পরীক্ষা ফেল দিচ্ছে না, কারণ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, আর কোনো কারণ নেই। শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই পৌঁছায় যেত ভুটানে। শেখ হাসিনার সরকার নেই, এখন সব চুক্তি এলোমেলো নড়বে। দেখেন, এটা কিন্তু আলামত। এই জন্য শুরুতে বললাম ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে। আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও নাহলে খবর আছে, সেই ঘটনা প্রভাব কিন্তু তার আলামত। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বা হঠাৎ করে ঘটে গেছে তেমনটা না, এটা চুক্তির অংশ, ট্রান্সশিপমেন্ট এই চুক্তি। তাহলে দেখেন যে ভারত এখন কতটা বরিয়া, কতটা নিচু তার প্রমাণ দিচ্ছে। ইতিমধ্যে আরেকটা ঘটনা দেখছেন যে ওই যে বারবার পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কষার কারণে
বাংলাদেশের যারা আমদানিকারক তারা এখন বাধ্য হয়ে ভারতের উপর আর নির্ভর করছে না, কারণ যখন তখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞা দেওয়াতে বাংলাদেশের যখন চাহিদা তখন নিষেধাজ্ঞা থাকাতে পেঁয়াজ নাই, তখন হাহাকার ওঠে এবং দাম বেড়ে যায়। সেই কারণে বাংলাদেশ এখন ওই ভারতের কথা চিন্তা বাদ দিয়ে তারা চীনের দিকে, থাইল্যান্ডের দিকে, ভিয়েতনাম, পাকিস্তান এইসব দেশের দিকে হাত বাড়িয়েছে, যাতে ভারত কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কিন্তু এই যে ট্রান্সশিপমেন্ট, এক দেশের স্থলভাগ ব্যবহার করে বাণিজ্য, অনেকে বলে মোদী হচ্ছে খুবই বাণিজ্য বোঝে এবং তিনি ব্যবসা বাণিজ্য, আন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের একটা সাংঘাতিক রকম মানে প্রবক্তা। তো তার শাসনামলে এখন আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যেগুলো হলো কথার কথা। মানে এটা হলো যখন আমি আমার অনুকূলে থাকবে তখন আমি এটা হবে, আর আমার অনুকূলে যখন হবে না তখন এটা করতে দেবো না। সেই কাজটাই কিন্তু ভারত সরকার করলো এবং সেটা বোঝা গেল যে ভারতের উপর কোনোভাবে আর ভরসা করা যাবে, এই ট্রান্সশিপমেন্ট চলবে না। এটা ভুটান যদি ভারতের সাথে নেগোসিয়েশন করে তাহলে হবে, আবার যদি তারা মনে করে যে আমি এটা পাত্তাই দেবো না, ভারত হবে না। এটা তো মানে যার জোর যার মুল্লুক তার। এখন ভারত জোর খাটাচ্ছে, কারণ বাংলাদেশের উপর রাগ যে তার খেসারত দিচ্ছে বাংলাদেশ, ভুটান বা এই বাণিজ্য। এখানে আগে যেমন স্থলপথ দিয়ে ভারতকে ব্যবহার করে বাংলাদেশের তৈরি রপ্তানি পণ্য যাইতো না, এখন স্থলপথ ব্যবহার করা যাবে না। মানে যত রকমের প্রতিবন্ধকতা আছে সব তৈরি করছে। কলকাতায় ব্যবসা বাণিজ্য হাহাকার, যে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা আগের মতো যেতে পারে না, সাধারণ মানুষও গেলে কলকাতায় সবাই কেনাকাটা করে, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।